আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকের এই পর্বে আমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নবম দশম শ্রেণী ষষ্ঠ অধ্যায়ে বোর্ড কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো দেখো আমাদের বোর্ড কোশ্চেন হচ্ছে কি, আমরা আজকে ময়মনসিংহ বোর্ড 2025 বোর্ড কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো আমাদের ময়মনসিংহ বোর্ড কোশ্চেন আমাদের হচ্ছে কি একটা উদ্দীপক আছে, তো উদ্দীপকটা আমরা একটু পড়ি। তো উদ্দীপকের ঘটনা এক বলতেছে যে গ্রামের প্রভাবশালী ব্যক্তি গরিব কৃষক করিম আলী জমি দখল করে নেয়। দেখো বলতেছে গ্রামের প্রভাবশালী ব্যক্তি কি, দেখো গরিব কৃষক করিম আলীর জমি দখল করে নেয়। গ্রামে কোনো প্রতিকার না পেয়ে তিনি থানার অভিযোগ করেন। পুলিশ প্রভাবশালী ব্যক্তিকে আটক করে এবং কি বিচারের মাধ্যমে করিম আলীর জমি ফিরে পায়। এরপরে ঘটনা দুই বলতেছে, জনাব ফরিদ সমাজের প্রচলিত নিয়মকানুনের প্রতি যথেষ্ট সচেতন। তিনি তার সন্তানদের স্কুলে ভর্তি করেন এবং উপযুক্ত জনপ্রতিনিধি নির্বাচনে তার মতামত প্রদান করেন। তার মানে কি, এখানে দেখো যে এখানে তার যে একজন নাগরিকের দায়িত্ব কর্তব্য পালন করা হয়েছে, আমি বুঝতে পারতেছি। নাগরিকের দায়িত্ব কর্তব্য এখানে দেখতে পাইতেছি আমরা, কর্তব্য। এইখানে আমরা কি দেখতেছি, দেখো যে আইনের অনুশাসন দেখতে পাইতেছি। তার না এখানে আইনের কি দেখতে পাচ্ছি বলতো, আইনের অনুশাসন। এখানে আইনের অনুশাসন প্রতিষ্ঠিত হয়েছে। এখন বলতেছে যে নির্বাহী বিভাগ কাকে বলে ব্যাখ্যা করো। কি, যে নির্বাহী বিভাগ কাকে বলে ব্যাখ্যা করো। এখন আমরা বলতেছি দেখো যে নির্বাহী বিভাগ বলতে বোঝাইতেছে যে সরকারের যে বিভাগ দেশের আইন বাস্তবায়ন। কি বলতেছে, নির্বাহী বিভাগ যে বিভাগ আছে কি দেশের আইন বাস্তবায়ন, প্রশাসন পরিচালনা এবং সরকার পরিচালনা দৈনন্দিন সম্পাদন করে, তাকে নির্বাহী বিভাগ বলে। এখন দেখো এই নির্বাহী বিভাগের প্রধান ক্ষমতা থাকে একজন প্রধানমন্ত্রী। কি থাকে, প্রধানমন্ত্রী থাকে। তো দেখো এই প্রধানমন্ত্রী খাতে সকল নির্বাহী ক্ষমতা প্রধান। এখন নির্বাহী দেখো যে আমাদের বাংলাদেশের সংবিধান অনুযায়ী আমরা জানি রাষ্ট্রপতি সবচেয়ে কি সবার উপরে পদমর্যাদা অধিকারী লাভ করে, কিন্তু তার হাতে কোনো কি নির্বাহী ক্ষমতা থাকে না। একমাত্র নির্বাহী ক্ষমতা থাকে কার কাছে, প্রধানমন্ত্রীর কাছে। দেখবো যে কি প্রধানমন্ত্রী তিনি হচ্ছে কি আইন বাস্তবায়ন করেন, প্রশাসন পরিচালনা করেন এবং সরকার পরিচালনা এবং দৈনন্দিন কাজ সম্পাদন করে, তাকে নির্বাহী বিভাগ বলে আমরা বুঝতেছি। এরপর আমাদের খ নম্বর কোশ্চেনটা কি বলতেছে, যে স্থানীয় শাসন ব্যবস্থা কিভাবে গণতন্ত্রের ভিত্তিকে সুদৃঢ় করে ব্যাখ্যা করো। কি, যে স্থানীয় শাসন ব্যবস্থা, দেখো এই স্থানীয় শাসন ব্যবস্থা কিভাবে গণতন্ত্রের ভিত্তিকে সুদৃঢ় করে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের যে খ নম্বর কোশ্চেনটা বলতেছে কি, দেখি আমরা, স্থানীয় শাসন ব্যবস্থা জনগণের অংশগ্রহণ, প্রশাসনের জবাবদিহিতা ও স্বচ্ছতা বাড়িয়ে দেয় এবং স্থানীয় সমস্যা দ্রুত সমাধান নিশ্চিত করে, গণতন্ত্রের ভিত্তিকে সুদৃঢ় করে। কি বলতেছে, আমাদের স্থানীয় শাসন ব্যবস্থা কি করে, দেখো যে জনগণের অংশগ্রহণ করে এবং প্রশাসনের জবাবদিহিতা স্বচ্ছতা বাড়িয়ে দেয়। এখন যেখানে কি স্থানীয় শাসন ব্যবস্থা থাকবে, দেখবা যে কি সেখানে প্রশাসনের জবাবদিহিতা করতে হয় এবং কি তাহলে এখানে কি স্বচ্ছতা বাড়িয়ে দিতেছে এবং স্থানীয় সমস্যা দ্রুত সমাধান নিশ্চিত করে, গণতন্ত্রের ভিত্তিকে সুদৃঢ় করতেছে। এবং স্থানীয় শাসন ব্যবস্থা জনগণের হাতে ক্ষমতা বিকেন্দ্রীকরণের মাধ্যমে গণতন্ত্রকে আরো শক্তিশালী করে তোলা হয়। আমরা দেখো যে আমাদের দেশটা হচ্ছে কি যে বিভিন্ন বিভাগ, জেলা এবং কি উপজেলা এবং কি ইউনিয়ন পরিষদে বিভক্ত। এখন দেখো এই ইউনিয়ন পরিষদগুলোতে আমাদের স্থানীয় শাসন থাকে। এই বিভিন্ন এলাকার নির্দিষ্ট এলাকায় কিছু শাসন থাকে, সেগুলোকে আমরা বলছি কি স্থানীয় শাসন। এখন আমাদের একটা রাষ্ট্রকে পরিচালনা করার জন্য কেন্দ্রীয় কমিটি থাকে। এখন কেন্দ্রীয় যে সরকার ব্যবস্থা থাকে, এই কেন্দ্রীয় সরকার ব্যবস্থা কেন্দ্র থেকে এত বড় দেশকে পরিচালনা করা যায় না, তার জন্য আমাদের কি বিভিন্ন স্থানীয় শাসন ব্যবস্থা গড়ে তোলা হয়। আর এই স্থানীয় শাসন ব্যবস্থা গণতন্ত্রকে কি করে আরো শক্তিশালী করে তোলে। এখন বলতেছে স্থানীয় পর্যায়ের প্রতিষ্ঠানগুলো মানুষকে সরাসরি সিদ্ধান্ত গ্রহণ ও উন্নয়ন কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ করে দেয়। এতে জনগণ নিজেদের সমস্যা, প্রয়োজন ও দাবি সহজে কি জানাতে পারে এবং সমাধানেও কি অংশ নিতে পারে। এরপরে আমাদের গ নম্বর কোশ্চেনটা কি বলতেছে আমরা একটু দেখি, যে ঘটনা 1 এ আইনের অনুশাসনের কোন ধারণাটি ফুটে উঠেছে ব্যাখ্যা করো। বলতেছে যে ঘটনা 1 এ আইনের অনুশাসনের কোন ধারণাটি ফুটে উঠেছে ব্যাখ্যা করো। আমরা একটু দেখি যে ঘটনা 1 এ আইনের অনুশাসনের, দেখো আমরা বললাম যে কি যে উদ্দীপকে ঘটনা 1 এ আইনের অনুশাসনের আইনের প্রাধান্য ধারণাটি ফুটে উঠেছে। এখানে কি আমরা দেখলাম যে আইনের প্রাধান্য ছিল, কি ছিল, আইনের প্রাধান্য ছিল। বলতেছে যে সুশাসন প্রতিষ্ঠায় আইনের শাসন অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাষ্ট্রে আইনের অনুশাসন প্রতিষ্ঠিত হলে সকল নাগরিক সমানভাবে কি স্বাধীনতা ও রাষ্ট্র প্রদত্ত সুযোগ সুবিধা পেতে পারে। এখন দেখো যে সুশাসন মানে কি ভালো শাসন। এখন এই সুশাসন থাকলে কি হয়, আমাদের বলতেছে সকল নাগরিক সমানভাবে স্বাধীনতা
এখন আমাদের হচ্ছে কি সমানভাবে কি আমরা স্বাধীনতা অর্জন করতে পারি এবং রাষ্ট্র প্রদত্ত কি সুযোগ সুবিধা পেতে পারে। এখন মনে করো যে যেখানে রাষ্ট্রের কি সুশাসন নেই, অনুশাসন নেই, সেখানে দেখবা যে রাষ্ট্রের প্রধান ব্যক্তিবর্গগুলা কি এই সুযোগ সুবিধা বেশি ভোগ করতেছে কি গরিব মানুষের চেয়ে। এখন যখন যেখানে কি আবার বলতেছে আমরা যেখানে আইনের অনুশাসন আছে সেখানে কি যে সুযোগ সুবিধা বেশি পাই। এখন সাধারণভাবে আইনের অনুশাসনের দুটি দিক থাকে। আমরা জানি যে সাধারণভাবে আইনের অনুশাসনের কয়টা দিক থাকে, দুইটা ধারণা থাকে। দেখো প্রকাশ করে, এখন বলতেছে যে যথা আইনের প্রাধান্য ও আইনের দৃষ্টিতে সকলের সাম্য। এখন কি আমরা বলতেছি কি এখানে আইনের প্রাধান্য আর হচ্ছে কি আইনের দৃষ্টিতে সাম্য। এরপরে এখন বলতেছে যে প্রাধান্য বজায় থাকলে সরকার স্বেচ্ছাচারী হতে পারে না। এখন দেখো যেখানে আইনের প্রাধান্য আছে তখন সেখানে কি সকলে সমানভাবে কি হতে পারবে, সকলে সমানভাবে তার হচ্ছে কি ন্যায্য অধিকার পাবে। ন্যায্য অধিকার পাবে মানে বলতেছে এখানে যে মনে করো একজন ব্যক্তি কি অপরাধমূলক কাজ করছে, তাকে হচ্ছে কি আইনের আওতায় আনতে হবে এবং শাস্তির বিধান পাবে সে। তাহলে সরকার সেখানে স্বেচ্ছাচারী হতে পারে না এবং ক্ষমতার অপব্যবহার করতে পারে না। এখন দেখো মনে করো যে সেই ব্যক্তিটা কি আমরা বলতেছি কি যে আইনের দৃষ্টিতে তো সকলে সমান। এখন মনে করো যে একজন কোনো বড় রাজনৈতিক ব্যক্তি একটা কি খারাপ কাজ করছে, তাহলে কি এখন আইনের দৃষ্টিতে সে তো অপরাধী। এখন মনে করো যে আইনের যদি প্রাধান্য থাকে তাহলে সেই ব্যক্তিকে কি যে মনে করো যে আইনের আওতায় আনতে হবে এবং কি আইন তাহলে সেখানে কি যে ক্ষমতার অপব্যবহার করতে হবে যাবে না এবং সচরাচর সাহস করে না। আইনের প্রাধান্য নাগরিক ও স্বাধীনতার রক্ষা কবচ। সমাজের আইনের প্রাধান্য প্রতিষ্ঠিত হলে কেউ আইন অমান্য করে অন্যের অধিকার হস্তক্ষেপ করতে পারবে না আমরা বলতেছি। এখন দেখো আইনের প্রাধান্য থাকলে আমরা বলতেছি যে মনে করো যে সেখানে আইনের প্রাধান্য আছে, তার মানে কি যে কোনো অপরাধী ব্যক্তি এই অপরাধমূলক কাজ করতে পারবে না। এরপরে আমাদের হচ্ছে কি বলতেছে যে উদ্দীপকে দেখা যায় গ্রামের প্রভাবশালী ব্যক্তি গরিব কৃষক করিম আলীর জমি দখল করে নিলে তিনি গ্রামে কোনো প্রতিকার না পেয়ে থানায় অভিযোগ করেন। পুলিশ প্রভাবশালী ব্যক্তিকে কি আটক করে এবং বিচারের মাধ্যমে করিম আলী তার জমি ফিরে পায়। এক্ষেত্রে আইনের প্রাধান্যের মাধ্যমে কি করিম আলী সুষ্ঠু বিচার পেয়েছেন। দেখো এখানে আইনের প্রাধান্য আছে বলেই কি যে দেখো তিনি হচ্ছে কি প্রভাবশালী ব্যক্তি হওয়ার পরেও কি তার কাছ থেকে না আমাদের হচ্ছে কি তার জমিটা তাকে উদ্ধার করে দিয়েছে। তাহলে যেখানে দেখো যদি আইনের প্রাধান্য না থাকতো তাহলে কি তিনি তার সঠিক বিচারটা পেত না। তখন দেখবা যে কি যে ওরা হচ্ছে কি বিভিন্নভাবে কি তার হচ্ছে ক্ষমতার অপব্যবহার করতো। তা বলতেছে যে সুতরাং বলা যায় উদ্দীপকে ঘটনা একে আইনের অনুশাসনের আইনের প্রাধান্য ধারণাটি প্রকাশ পেয়েছে। এরপর আমাদের ঘ নম্বর কোশ্চেনটা কি আছে আমরা একটু দেখি। ঘ নম্বর বলতেছে যে নাগরিক হিসেবে জনাব ফরিদের কাজ কি যথেষ্ট তুমি বলে মনে করো, মতামত দাও। এখন দেখি আমরা একটা জনাব ফরিদ কি কি কাজ করে। যে দেখো জনাব ফরিদ সমাজের প্রচলিত নিয়ম অনুসারে যথেষ্ট প্রতি সচেতন। তিনি সন্তানদের স্কুলে ভর্তি করেন, উপযুক্ত জনপ্রতিনিধি নির্বাচনে তার মতামত প্রদান করেন। এখন বলতেছে যে নাগরিক হিসেবে জনাব ফরিদের কাজ কি যথেষ্ট বলে তুমি মনে করো কি না। ঘ নম্বর বলতেছে এখন দেখো যে নাগরিক হিসেবে জনাব ফরিদের কাজকে আমি যথেষ্ট বলে মনে করি। কারণ দেখো রাষ্ট্র যেমন নাগরিকদের বিভিন্ন সুযোগ সুবিধা দেয় তেমনি রাষ্ট্রের প্রতি নাগরিকেরও কর্তব্য পালন করতে হয়। এমন দেখো যে আমরা বলতেছি কি আমাদের রাষ্ট্র বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকে আমাদের কি তেমনি রাষ্ট্রের প্রতি আমাদের কিছু কি দায়িত্ব কর্তব্য রয়েছে। নাগরিকের প্রধান কর্তব্য হলো রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা, কি যে রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করতে হবে। এরপরে কি করতে হবে আমাদের, এরপর একজন দায়িত্বশীল নাগরিক রাষ্ট্রের প্রণীত আইন মেনে চলে। এখন দেখো যে ব্যক্তি দায়িত্বশীল সেই রাষ্ট্রের আইন আছে, বিভিন্ন ধরনের আমাদের আইন আছে, প্রত্যেকটা রাষ্ট্র কি কিছু আইন আছে, সেই প্রণীত আইন কি করবে মেনে চলবে এবং নিয়মিত কর প্রদান করে এবং ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করে। তিনি রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করেন, দেশপ্রেম ও জাতীয় স্বার্থকে সর্বোপরি গুরুত্ব দেন এবং অন্যের অধিকারকে সম্মান করেন। এছাড়াও স্বশিক্ষা গ্রহণ, প্রশাসনকে প্রয়োজনীয় সহযোগিতা করা ও শান্তি শৃঙ্খলা বজায় রাখাও নাগরিকের গুরুত্বপূর্ণ কর্তব্য। এখন উদ্দীপকা ঘটনা 2 জনাব ফরিদ সাহেব সমাজের প্রচলিত নিয়ম কানুনের প্রতি যথেষ্ট সচেতন। আমরা বলতে দেখতেছি যে তিনি অনেক যথেষ্ট সচেতন থাকেন। তিনি তার সন্তানদের স্কুলে ভর্তি করান এবং উপযুক্ত জনপ্রতিনিধি নির্বাচনে তার মতামত প্রদান করেন। এখন আমাদের বলতেছে এখন দেখো যে জনাব ফরিদের মাধ্যমে দেশের সকল নাগরিকই কি যদি উক্ত দায়িত্ব এবং কর্তব্য যথাযথভাবে পালন করেন তাহলে দেশ এবং উন্নতির পথে এগিয়ে যাবে।
এখন দেখো যে তিনি যে রাষ্ট্রের প্রতি যে দায়িত্ব কর্তব্যগুলো আছে, এই দায়িত্ব কর্তব্যগুলো তিনি কি যথাযথভাবে কি পালন করেন। এখন আমাদের প্রত্যেকটা নাগরিক হিসেবে আমরা যদি এই দায়িত্ব কর্তব্যগুলো যদি পালন করতে পারি, তাহলে আমাদের দেশ উন্নতির পথে এগিয়ে যাবে। বলতেছে যে সুতরাং উপরিক্ত আলোচনার প্রেক্ষিতে আমরা নাগরিক হিসেবে জনাব ফরিদের কাজকে আমরা মনে করি। দেখো তিনি যে কাজগুলো করছে তিনি যথেষ্ট বলে মনে করতেছে। তো দেখো এরই মাধ্যমে আমরা কি এই যে এই বোর্ড কোশ্চেনটা সলভ করে ফেললাম। তো পরবর্তীতে তোমাদের সাথে কি আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।